নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনারা আপনাদের এক্সাম প্রিপারেশনকে সফল করে তুলতে সক্ষম হন। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে ব্রেন স্টর্মিং শিক্ষণ পদ্ধতি হলো। তো মনে রাখবেন, ব্রেন স্টর্মিং শিক্ষণ পদ্ধতি যেটা, সেটা হলো কার্যনির্ভর শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, কার্যনির্ভর শিক্ষণ পদ্ধতি অর্থাৎ আমি যদি বলি, সহজ কথায় বলে থাকি, তাহলে সেটা হলো আমাদের বাস্তবিক যে কাজকর্ম, সেই কাজকর্মের দরুন যে শিক্ষা লাভ, সেটাই হলো ব্রেন স্টর্মিং শিক্ষণ পদ্ধতি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে TLCI এর পুরো নাম কি। তো মনে রাখবেন, TLCI এর পুরো নাম হলো টিচার লার্নার কন্ট্রোলড ইনস্ট্রাকশন। টিচার লার্নার কন্ট্রোলড ইনস্ট্রাকশন হলো TLCI। তো মনে রাখবেন, প্রত্যেকটা টেট এক্সামের ক্ষেত্রেই কিন্তু এরকম পূর্ণাঙ্গ নাম আসে, তো অবশ্যই সেটা মনে রাখবেন, TLCI, টিচার লার্নার কন্ট্রোলড ইনস্ট্রাকশন। এবার আমরা মুভ করছি শিক্ষণ প্রি অ্যাক্টিভ ফ্রেজ কিসের সঙ্গে যুক্ত। তো শিক্ষণের প্রি অ্যাক্টিভ ফ্রেজ যার সঙ্গে যুক্ত, সেটা হলো পরিকল্পনা, অর্থাৎ প্ল্যানিং এর সঙ্গেই কিন্তু প্রি অ্যাক্টিভ ফ্রেজটা পুরোপুরি জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধির সক্রিয়তা ভিত্তিক তত্ত্বের প্রবক্তাকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, আপকামিং টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য ইম্পর্টেন্ট। বুদ্ধির সক্রিয়তা ভিত্তিক তত্ত্বের প্রবক্তা যিনি, তিনি হলেন স্টার্নবার্গ। স্টার্নবার্গ কিন্তু বুদ্ধির সক্রিয়তা ভিত্তিক তত্ত্বের প্রবক্তা। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিখনের সক্রিয়তা ভিত্তিক তত্ত্বের প্রবক্তা। খুব ইম্পর্টেন্ট এই দুটি কোয়েশ্চেন, আমাদের কিন্তু বারবার আমরা কনফিউজড হয়ে যাই, একটা হলো শিখন আর একটা হলো বুদ্ধি। তো দুটো কিন্তু আমাদের আলাদা করে মনে রাখতে হবে। বুদ্ধির যেটা, সেটা হলো স্টার্নবার্গ, আর শিখনের সক্রিয়তা ভিত্তিক তত্ত্বের প্রবক্তা যিনি, তিনি হলেন অ্যাটকিনসন ও শেফরিন। দুজন, অ্যাটকিনসন একজন আর শেফরিন, এই দুজন কিন্তু শিখনের সক্রিয়তা ভিত্তিক তত্ত্বের প্রবক্তা। তো এই জায়গাতে আমি বলে দিই, পরীক্ষাতে কিন্তু এরকম অপশনগুলো আসতে পারে, প্রথমটাতে এ নাম্বারে দিতে পারে অ্যাটকিনসন এবং বি নাম্বারে দিতে পারে শেফরিন। আর সি নাম্বারে যদি উভয় দেওয়া থাকে তাহলে সি নাম্বার হবে, যদি না দেওয়া থাকে বা উপরের কোনোটি নয় বা উপরের একটি, এরকম যদি দেওয়া থাকে, তাহলে অপশন আমাদের চুজ করতে হবে উপরের কোনোটি নয়। ঠিক আছে, অপশন ডি অ্যাটকিনসন ও শেফরিন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণ ব্যবস্থাপনার ধারণার প্রবর্তককে। খুব ইম্পর্টেন্ট, শিক্ষণ ব্যবস্থাপনার ধারণার প্রবর্তক যিনি হলেন, তিনি হলেন আইকে ডিভাইস যিনি, তিনি হলেন শিক্ষণ ব্যবস্থাপনার ধারণার প্রবর্তক, আইকে ডেভিস বা আইকে ডিভাইস। ঠিক আছে, শিক্ষণ ব্যবস্থাপনার ধারণার প্রবর্তক। তারপর আমরা মুভ করছি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রিন্সিপলস অফ সাইকোলজি বইটি কার লেখা। প্রিন্সিপলস অফ সাইকোলজি বইটি যার লেখা, তিনি হলেন উইলিয়াম জেমস। এটা কিন্তু অনেকবার কোয়েশ্চেনে এটা এসেছিল, তো অবশ্যই সেটা মনে রাখবেন, প্রিন্সিপলস অফ সাইকোলজি বইটি যিনি লিখেছিলেন, ওনার নাম হলো উইলিয়াম জেমস। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মোটিভেশন ইজ সুপার হাইওয়ে অফ লার্নিং, অর্থাৎ শিক্ষণের ক্ষেত্রে মোটিভেশনটাকে সুপার হাইওয়ে মানা হয়, যার দরুন কি হয়, শিক্ষণের যে অ্যাক্সিলারেশন লেভেলটা অনেকটা হাই হয়ে যায় বাচ্চাদের মধ্যে। আপনি ক্লাসের মধ্যে পড়াতে গেলেন, সেখানে গিয়ে যদি আপনি ছাত্রছাত্রীদের মধ্যে মোটিভেশন লেভেলটাকে হাই করতে না পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শিক্ষণটা ব্যর্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক শিক্ষকের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা কৌশল, যেটা বা আলাদা একটা কৌশল থাকতে হবে, যার দরুন ছাত্রছাত্রীরা মোটিভেশন পেতে পারে, আপনার ক্লাসের প্রতি ইন্টারেস্ট জাগতে পারে, এবং তার যে শিক্ষা ব্যবস্থাটাকে সে উন্নততর করতে সক্ষম হয়। তো এটা যিনি বলেছিলেন মোটিভেশন ইজ সুপার হাইওয়ে অফ লার্নিং, সেটা বলেছিলেন মনোবিদ থমসন। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন কারণের জন্য একটি শিশু চিন্তা করতে অক্ষম হয়। তো কোন কারণের জন্য একটি শিশু চিন্তা করতে অক্ষম হয়, তো মনে রাখবেন, একটা শিশু চিন্তা করতে তখনই অক্ষম থাকে যখন তার মধ্যে যুক্তির ক্ষমতা না থাকার কারণের জন্য, অর্থাৎ যুক্তির ক্ষমতা একটা শিশুর মধ্যে না থাকার কারণে কিন্তু সেই শিশুটা চিন্তা করতে অক্ষম হয়ে পড়ে। খুব ইম্পর্ট্যান্ট, এটাও অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হায়ারেন্সি থিওরি তত্ত্বের প্রবক্তাকে। হায়ারেন্সি থিওরি তত্ত্বের প্রবক্তা
হলেন বার্ট ও ভ্যারনন। বার্ট ও ভ্যারনন কিন্তু হায়ারার্কি থিওরির তত্ত্বের প্রবক্তা। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি শিশুর বোধ ও সচেতনতাকে বলা হয় শিশুর। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং প্রত্যাবিজ্ঞা থেকে প্রত্যেকবার কোয়েশ্চেনে আসে, অবশ্যই সেটা মনে রাখবেন। একটা শিশুর বোধ ও সচেতনতা, সেটা হলো শিশুর একটা প্রত্যাবিজ্ঞা। পরীক্ষাতে আসতে পারে প্রত্যাবিজ্ঞা কি, শিশুর বোধ ও সচেতনতা। তো এই দুটি জিনিস আমাদের মনে রাখতে হবে। শিশুর একটা হলো বোধ, অর্থাৎ বুঝার যে ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, ও সচেতনতা, সেটাই হলো একটা শিশুর প্রত্যাবিজ্ঞা। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা 2018-এ কিন্তু এসেছিল, 2018 টি-টেটে এসেছিল। এটা উন্নত বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রীরা হলো। তো উন্নত বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রী আমি কাদের বলবো? যারা কেন্দ্র প্রসারী চিন্তাশীল ব্যক্তি, কেন্দ্র প্রসারী চিন্তা করতে পারে, তাদেরকে আমরা উন্নত বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রী বলে থাকি। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, এটাও কিন্তু 2018-এ এসেছিল। চিন্তন, মনোযোগ এবং ড্যাশ হলো জ্ঞান শক্তির উপাদান। চিন্তন, মনোযোগ এবং আগ্রহ কিন্তু হলো, এই তিনটা জিনিস হলো জ্ঞান শক্তির মূল চাবিকাঠি বা জ্ঞান শক্তির মূল উপাদান। ঠিক আছে, চিন্তন, মনোযোগ এবং আগ্রহ, অবশ্যই সেটা মনে রাখবেন। চিন্তন, মনোযোগ এবং আগ্রহ হলো জ্ঞান শক্তির মূল উপাদান। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, এটাও 2018-এ এসেছে। তারপর কি লেখা আছে? কে 1995 অর্থাৎ 1995 সালে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটিকে জনপ্রিয় করেছেন। তো 1995 সালে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটিকে যিনি জনপ্রিয় করে তুলেছিলেন, ওনার নাম হচ্ছে পিটার সেলভি। পিটার সেলভি কিন্তু 1995 সালে ইমোশনাল ইন্টেলিজেন্স শব্দটাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা, সামাজিক দক্ষতা এবং প্রেরণা হলো। ঠিক আছে, আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহমর্মিতা, সামাজিক দক্ষতা এবং প্রেরণা হলো, এগুলো কিসের উপাদান? এগুলো হলো প্রাক্ষোভিক বুদ্ধির উপাদান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। এটাও 2018-এ এসেছিল, প্রাক্ষোভিক বুদ্ধির উপাদান। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রেরণার সেলফ অক্টালাইজেশন তত্ত্বটির উদ্ভাবক কে? এটাও 2018-এ এসেছে, অবশ্যই মনে রাখবেন। প্রেরণার সেলফ অক্টালাইজেশন তত্ত্বটির উদ্ভাবক হলেন কুহলবার্গ। কুহলবার্গ ছিলেন কিন্তু প্রেরণার সেলফ অক্টালাইজেশন তত্ত্বের উদ্ভাবক। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে থিমেটিক পারসেপশন টেস্ট হলো এমন একটি অভিজ্ঞতা যার সাহায্যে পরিমাপ করা হয়। তো থিমেটিক পারসেপশন টেস্ট, এটা 2017-এ বোধহয় এসেছিল, একটু দেখে নেবেন আপনারা কাইন্ডলি। 2017-এ কিংবা 2018-এ এই কোয়েশ্চেনটা এসেছে। থিমেটিক পারসেপশন টেস্ট হলো এমন একটি অভিজ্ঞতা যার সাহায্যে পরিমাপ করা যায়। তো থিমেটিক পারসেপশন টেস্ট, যেটা TST, তো এটার দ্বারা কি পরিমাপ করা হয়? এটা কিন্তু ব্যক্তিত্বের পরিমাপ করা হয়। পরীক্ষাতে কিন্তু অনেক সময় TAT এর ফুল ফর্ম কি এভাবে আসতে পারে, তো অবশ্যই সেটা মনে রাখবেন, থিমেটিক পারসেপশন টেস্ট, এবং এর সাহায্যে কি পরিমাপ করা হয়? একটা শিশুর ব্যক্তিত্বের পরিমাপ করা হয়ে থাকে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রসার্ক ইঙ্ক ব্লট টেস্ট হলো ড্যাশ পদ্ধতি যার সাহায্যে ব্যক্তিত্বের পরিমাপ করা হয়। তো ব্যক্তিত্বটাকে কিন্তু আপনাদেরকে একটু ডিপলি স্টাডি করতে হবে, কারণ প্রত্যেক বছর ব্যক্তিত্ব থেকে অনেক কোয়েশ্চেন টি-টেট এক্সামে তুলে ধরা হয়। তো রসার্ক ইঙ্ক ব্লট টেস্ট যেটা, সেটা কিন্তু অনেকগুলো ব্যক্তিত্বের পরীক্ষা আছে বা পদ্ধতি আছে, যার সাহায্যে রসার্ক ইঙ্ক ব্লট টেস্ট যেটা, সেটা হলো প্রক্ষেপণমূলক পদ্ধতি, যার সাহায্যে কি পরিমাপ করা হয়? ব্যক্তিত্বের পরিমাপ করা হয়। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন শিক্ষাবিদরা শিক্ষার সামাজিক ও ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন টি-টেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য। কোন শিক্ষাবিদরা শিক্ষার সামাজিক ও ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন? এরা হলেন স্পেন্সার ও অ্যাডামস। এরা সামাজিক ও ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিদ্যালয়ে 3টি ভাষা শিক্ষার সুপারিশ করেন কোন কমিশন? খুব ইম্পর্টেন্ট, বিদ্যালয়ে 3টা ভাষা থাকতে হবে, সেই সুপারিশ করেছিলেন কুটারি কমিশন। ঠিক আছে, কুটারি কমিশন কিন্তু বিদ্যালয়ে 3টা ভাষার সুপারিশ করেছিল। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে টিচিং অ্যাডোলসেন্ট ইন সেকেন্ডারি স্কুল গ্রন্থটি কার লেখা? টিচিং অ্যাডোলসেন্ট ইন সেকেন্ডারি স্কুল গ্রন্থটি যার লেখা, ওনার নাম হলো H.N. রিডলিন। H.N. রিডলিন হলো এই গ্রন্থটির লেখক। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটাও মনে রাখবেন। টিচিং অ্যাডোলসেন্ট ইন সেকেন্ডারি স্কুল, যিনি গ্রন্থটা লিখেছিলেন, ওনার নাম H.N. রিডলিন। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মনস্তাত্ত্বিক ধারণার উদ্ভব ঘটে কোন দার্শনিকের হাতে? তো মনস্তাত্ত্বিক ধারণার উদ্ভব ঘটেছিল এরিস্টটলের হাত ধরে। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় খেলার পুনরাবৃত্তি
এই তত্ত্বটির প্রবক্তা কে দিয়েছিলেন? তো শিক্ষা ব্যবস্থায় খেলার বৃত্তির যে তত্ত্বটা যিনি দিয়েছিলেন ওনার নাম হলো স্ট্যানলি হল। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যক্তিত্ব নির্ণয় করার সবথেকে নির্ভরযোগ্য অভিযোগ কৌশল কোনটি? তো ব্যক্তিত্ব নির্ণয় করার ক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য অভিযোগ কৌশল যেটা, সেটা হলো কৌশলের মাধ্যমে নির্বাচন। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। কৌশলের মাধ্যমে নির্বাচন হলো ব্যক্তিত্ব নির্ণয় করার সবচেয়ে নির্ভরযোগ্য কৌশল। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন শিক্ষাবিদ মনোবিদ্যাকে প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্যই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন মনোবিদ্যাকে, সেটা করেছিলেন উইলিয়াম ম্যাকডুগাল। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন বিজ্ঞানী প্রথম প্রক্ষোভের অনুবর্তন নিয়ে গবেষণা করেন? তো প্রক্ষোভের অনুবর্তন নিয়ে যিনি গবেষণা করেছিলেন ওনার নাম হলো ওয়াটসন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটাও। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি ছাত্রের চিন্তা ও মেধার পার্থক্যের মূল কারণ কি? তো একটা ছাত্রের মধ্যে চিন্তা করার এবং মেধার যে পার্থক্য, সেই পার্থক্যের মূল কারণ কি? সেটা হলো তার পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব থাকার দরুন তার মধ্যে চিন্তা ও মেধার পার্থক্য ধরা পড়ে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রথম কোন মনস্তত্ত্ববিদ বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে সাফল্য লাভ করেন? অর্থাৎ কোন মনস্তত্ত্ববিদ বুদ্ধিমত্তা নিয়ে চর্চা করেছিলেন এবং সেক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছিলেন? ওনার নাম হলো আলফ্রেড বিনেট। আমরা সবাই বিনেট থেকে পড়েছিলাম বুদ্ধি নিয়ে, যিনি মনস্তত্ত্ববিদ অর্থাৎ বুদ্ধিমত্তা নিয়ে যিনি গবেষণা করেছিলেন। তো সেক্ষেত্রে সাফল্য লাভ করেছিলেন তিনিই প্রথম, যিনি আলফ্রেড বিনেট। ঠিক আছে, এবার 29 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তাকে? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন এবং একটা ইউনিক কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রেখে দেবেন। প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তাকে? তো প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তা যিনি হলেন, তিনি হলেন লরেন্স। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন বয়সে ছেলেমেয়েরা আর্তমুখী হতে শুরু করে? তো কোন বয়সে ছেলেমেয়েরা আর্তমুখী হতে শুরু করে? তো সেটা শুরু করে 15 বছর বয়স থেকে একটা শিশু বা একটা ছেলে সন্তান বলি আমরা, কিংবা মেয়ে সন্তান, তখন থেকে তারা কিন্তু আর্তমুখী শুরু হতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 30 মোস্ট ইম্পর্টেন্ট পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 মোস্ট পেডাগজি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে কিছুটা হলেও মজবুত করতে সক্ষম হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে আরও গভীরভাবে জুড়বেন, যাতে করে আপনারা পুরোপুরি আপডেট এখান থেকে পেতে পারেন। আর কী ধরনের ভিডিও আপনারা চাইছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।